हेलो बच्चों, आज तुम्हारे जो নিয়ে আসছি एबीटीए टेस्ट पेपर एबीटीए फिजिक्स टेस्ट पेपर। तो देखते पाচ্ছ 9 নম্বর যে পেজটা রয়েছে তোমাদের টেস্ট পেপার থেকে। তো আজ আমরা 9 নম্বর পেজের ডিটেইলসে এর শর্ট প্রশ্ন এবং লং প্রশ্ন টোটালটার উপর সলিউশন করব। আর আমরা অলরেডি এর আগের 8টা পেজ তোমাদের জন্য সলিউশন করে ফেলেছি, যার মধ্যে 6টা রয়েছে বেঙ্গলি পেজ এবং 2টো ইংলিশ ভার্সন পেজ রয়েছে। তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো করে নিও আর অবশ্যই এগুলো বারবার প্র্যাকটিস করতে থাকো, কারণ এগুলো প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের মধ্যে যা কনফিডেন্স আসবে তাতে করে এইচএস লেভেলের প্রশ্ন তোমাদের কাছে কিন্তু খুব সহজ হয়ে উঠবে। তো চলো আজকে শুরু করি 9 নম্বর পেজের সলিউশন। আর অবশ্যই এই সমস্ত ভিডিও তোমাদের প্রত্যেকটা বন্ধুর সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, বেল আইকনে প্রেস করে রাখো, তাতে যখনই আমরা কোনো আপডেট বা নতুন কোনো ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে তার নোটিফিকেশান সর্বপ্রথম পৌঁছে যাবে। তো চলো শুরু করি। দেখতে পাচ্ছ নিয়ে আসছি আমরা 9 নম্বর পেজ এবিটিএ থেকে। আর প্রথমে আগে নিচের এমসিকিউ শর্ট প্রশ্নের যে পোর্শনটা রয়েছে 18 নম্বরে সেটা সলিউশন করব ডেফিনেটলি। বিভাগ খ, এটা পেজ নাম্বার রয়েছে SC 105, সেখান থেকে পার্ট বি 18 নম্বর যেটা রয়েছে। এমসিকিউগুলো দেখো যেভাবে রয়েছে এখানে। একদম প্রথম একে দাগে রয়েছে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রবিন্দুতে কিউ আধান রাখা আছে। কিউ এর সাপেক্ষে বৃত্তের চারিদিকে অপর একটি আধান কিউকে একবার আবর্তন করিয়া আনলে কৃতকার্য কত হবে। মানে বলছে ভিতরে ধরো একটা জায়গায় কিউ আধান আছে, ওকে কেন্দ্র করে এরকম একটা ধরো রাস্তা বৃত্তপথে একটা ক্যাপিটাল কিউ আধানকে ঘুরিয়ে ধরো এখান থেকে শুরু করছিল, আবার ওখানে এসে থামছে এখানটাতে একটা ক্যাপিটাল কিউ আধানকে। তাহলে বলছে কী পরিমাণ কার্য করতে হবে। দেখো একটা ব্যাপার, বৃত্তপথে ঘুরছে, আবার ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্ট দুটোই সেম, সো ডেফিনেটলি কোনো ডিসপ্লেসমেন্ট নেই, বা ডিসপ্লেসমেন্ট হলে সেটা দেখো তোমার ভেলোসিটির সাথে সেটা কিন্তু পারপেন্ডিকুলার হচ্ছে ফোর্সের ডিরেকশন, সো ডেফিনেটলি কোনো কার্য করতে হবে না, কারণ আমরা ফর্মুলা জানি হয় ডব্লিউ সমান হয় FX cos থিটা। হ্যাঁ, সো ডেফিনেটলি থিটার মান 90, মানে কিছু হবে না, কার্য হবে না। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, 0, কোনো কার্য করতে হবে না। 2 নম্বর রয়েছে দেখো এখানে সি ধারকত্ব বিশিষ্ট একটি সমান্তরাল পাত ধারকে ভি বিভবে আহিত করা হলো। পাত দুটির মধ্যে দূরত্ব ডি হলে পাত দুটির মধ্যবর্তী ক্রিয়ারত বল কত হবে। দেখো এই ক্রিয়ারত বলের প্রবলেম আমরা অলরেডি যখন আমরা তোমাদেরকে WBH এর টেস্ট পেপার করাই, সেই টেস্ট পেপারে কিন্তু এই সলিউশনটা ছিল। কীভাবে করতে হতো, ক্রিয়ারত বল বলছে, আমরা বল সমান কী জানি, F সমান হয় E ইন্টু কিউ বা কিউ ইন্টু ই, যাই হোক। এখানে যেহেতু সমান্তরাল পাত মানে দুটো পাতের ক্ষেত্রে বোঝায়, তাহলে সিঙ্গেল পাত হলে ধরো হবে E/2 অর্ধেকটা, এখানটা কিউ রয়েছে। আচ্ছা দেখো আবার আমরা যে রিলেশনগুলো জানি, ধরো কিউ সমান হয় CV, তাহলে কিউর জায়গায় CVটা বসাবো, আর ই সমান হয় জানো V/D এটা। এখানে মানটা বসে দিলে কী হবে দেখো, এখানে হাফ থাকছে, ইর জায়গায় বসবে V/D আর কিউর জায়গায় বসবে CV, তাহলে দুটো ভি হচ্ছে মানে V² হয়ে যাবে। তাহলে দেখো উত্তর হবে অ্যাকচুয়ালি CV²/2D। সো ডেফিনেটলি CV²/2D অপশান বি যেটা রয়েছে এটা হবে সঠিক উত্তর। আর নেক্সট রয়েছে দেখো কোশ্চেন নাম্বার 3-তে একটা সার্কিট দেওয়া আছে, এখানে 5 ভোল্টের ব্যাটারি আছে, এখানে একটা রোধ আছে 2 ওহম। প্রশ্ন বলছে প্রদত্ত চিত্রে 2 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত হবে। সো এর থেকে সহজ প্রশ্ন আর হয় না, সিম্পলি ওহমের সূত্রে বসাবে, ভি সমান হয় IR, তাহলে কারেন্ট কত হবে, I সমান হবে V/R ডেফিনেটলি। তাহলে ভির মান দেখো রয়েছে এখানে 5, রোধ রয়েছে 2, 5-এর 2 হবে, তাহলে 5-এর 2 মানে আড়াই হবে, ডেফিনেটলি 2.5 অ্যাম্পিয়ার। অপশান বি হবে সঠিক উত্তর, একদম 2.5 অ্যাম্পিয়ার। খুব সহজ প্রশ্ন ছিল। 4 নম্বরটা দেখো রয়েছে একটি দীর্ঘ তারে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এটিকে বাঁকিয়ে এক পাকের একটা বৃত্তের আকার দিলে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র হয় B। এক পাক থাকলে তারটিকে বাঁকিয়ে যদি n সংখ্যক পাকের বৃত্তের লুপ করা হয় তাহলে তখন চৌম্বক ক্ষেত্র কত হবে। আচ্ছা এর ক্যালকুলেশন কীভাবে করবে দেখো, প্রথম আগে এক পাকটাই করি, যেটা প্রথমে বলছিল
তো এখানে বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে বলছে, আর আমরা সেই বৃত্তাকার কুণ্ডলী কেসের ক্ষেত্রে জানতাম তার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা হয় বি সমান μ0/4π ইন্টু টুয়াইস পাই আই বাই এ, এটা আসতো। এটা হচ্ছে সেখানে ব্যাসার্ধ যেটা হয়। তাহলে এ যদি আমি ব্যাসার্ধই ধরি, এখানে প্রথমটা বলছে ওই সোজা তারটাকে বাঁকিয়ে এক পাকের করবে। তাহলে প্রথমবার আমি কি বলতে পারি এটা যে 2π এ, মানে বৃত্তের যেটা পরিসীমা হয় সেটা হবে দৈর্ঘ্যের সঙ্গে সমান এল এর সঙ্গে। তাহলে এখান থেকে আমি এর মান দেখো কত পাবো, এর মান হবে L/2π, L/2π। এই এর জায়গায় যদি এই মানটা বসিয়ে দিই, এখানে কি হয় μ0/4π ইন্টু উপরে 2πi থাক, বাই নিচে হবে L/2π, মানে আলটিমেট উপরে 2π এর স্কোয়ার পড়ে যাবে, এইটা I/L। এবার দেখো যদি এটা n পাকের চৌম্বক কুণ্ডলী হয়, বৃত্তাকার কুণ্ডলী, তাহলে তখন বির মান কী আসবে, ধরো তখন বি প্রাইম হবে, তো তখন আসবে μ0/4π ইন্টু n পাক হলে টুয়াইস পাই আই বাই এ, এক পাকের জন্য হতো ইন্টু n হবে, কারণ n পাক লাগিয়েছে ওর জন্য। আর এখন তো আর এ হবে না, কারণ এখন n পাক লাগিয়ে দিয়ে মানে বৃত্ত নিচে ছোটো হয়ে যাবে। তাহলে এখন ব্যাসার্ধ ধরা হবে এ প্রাইম। তাহলে এখন এ প্রাইম সমান আমি কি লিখতে পারি, মানে এখন আসবে যেটা 2π এ প্রাইম। এরকম n সংখ্যক পাক লাগলে ওটা হচ্ছে এল এর সঙ্গে সমান হবে। হ্যাঁ, আবার এল মানেই হচ্ছে তোমার ছিল ওখানে 2π এ, তার মানে এ প্রাইমের মানটা দেখো অ্যাকচুয়ালি হচ্ছে a/n, 2π কেটে যাবে, দিক থেকে 2π কেটে যাবে, এ প্রাইমের মান আসবে a/n। তাহলে এই এ প্রাইমের মানটা যদি এখানে বসিয়ে দেওয়া হয় কী আছে দেখো, μ0/4π ইন্টু টুয়াইস পাই আই, এ প্রাইমের জায়গায় বসবে a/n, এনটা উপরে উঠে যাবে, তাহলে n স্কোয়ার হয়ে যাবে, এখানে আগেটা n ছিল। আবার দেখো একটু কালার চেঞ্জ করে বুঝতে পারবে, এই ভ্যালুটাই তো ছিল ওখানে, এই এমনি বির মানটা দেখছি, ওটাই বি ছিল। তাহলে বি প্রাইমের মানটা কি আসছে দেখো, বি প্রাইমটা আসবে বি ইন্টু n স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে। সো ডেফিনেটলি অপশান দেখো এখানে এগুলো স্মল বি দিয়েছে, এগুলো হচ্ছে ক্যাপিটাল বি হবে। সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, n স্কোয়ার বি, এটাই হবে সঠিক উত্তর। যখন n পাক করলে চৌম্বক ক্ষেত্র হবে n স্কোয়ার বি। তাহলে অ্যাকচুয়ালি আগের প্রবলেমে এই দিকের এই পোর্শনের ক্যালকুলেশনগুলো না করলেও হতো, এইগুলো কোনো কাজেরই এখানে লাগলো না। ঠিক আছে, অন্য কোনো কেস পড়লে হয়তো ওখানে লাগতে পারতো, বা এখানে অপশন অনুযায়ী কিছু লাগছে না। ঠিক আছে, আর কোশ্চেন নাম্বার 5 দেখা রয়েছে, এলসিআর শ্রেণী সমবায়ে রাখা কোনো এসি বর্তনীর অনুনাদি কম্পাঙ্ক বলছে এফ, অনুনাদি কম্পাঙ্ক রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। যদি বর্তনীতে ধারকত্বের মান প্রাথমিক মানের 4 গুণ বৃদ্ধি করা হয়, ধারকত্বের মান, তাহলে পরিবর্তিত অবস্থায় অনুনাদি কম্পাঙ্ক কত হবে? আচ্ছা দেখো, আমরা অনুনাদি কম্পাঙ্কের যে রাশিমালা জানি, যদি এফ আকারেই লিখি, মানে এমনি ওমেগা জিরো আকারে তো জানি, ওমেগা জিরো সমান হয় 1/√LC, অসুবিধা নেই। এফ দিয়ে যেহেতু দিয়েছে, এফ দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। এফ জিরো সমান আসবে 1/2π ইন্টু 1/√LC, এটা হতো। এখানে বলছে প্রথমে বর্তনীতে ধারকত্বের মানটা 4 গুণ বৃদ্ধি করা আছে, মানে নিচে হচ্ছে অ্যাকচুয়ালি 4C করে দিচ্ছে। তাহলে এখনের যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা আসবে, ধরো f0 প্রাইম, সেটা হবে 1/2π থাকবে, কিন্তু এখানে হবে 1/4LC, কারণ সির মানটা 4 গুণ হয়ে গেছে। তাহলে √4 মানে তো আলটিমেট নিচে হাফ হয়ে বেরাবে, রুট থেকে বেরালে 2 হবে, তাহলে সেটা হবে দেখো আগে ছিল যেটা তার হাফ অফ এফ, একদম 1/√4 মানে নিচে হাফ থাকছে, ঠিক আছে, নিচে 2 থাকছে। সো অপশান হবে অপশান এ, f/2, এটা হবে সঠিক উত্তর। এখন ওকে 4 গুণ বৃদ্ধি করলে অনুনাদি কম্পাঙ্ক f/2 হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখা রয়েছে কোশ্চেন নাম্বার 6, কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের বিস্তার বলা আছে 48। আচ্ছা, তড়িৎ মানে এটা ইর মান ধরে দেওয়া আছে, ইর মান, কম্পাঙ্ক দেওয়া আছে এইটা, এর চৌম্বক ক্ষেত্রের বিস্তার কত হবে? দেখো এই প্রবলেম অলরেডি আমরা ইবিটি এর প্রথম দিকের পেজগুলোতে ছিল, এগুলো
সেই তড়িৎচুম্বক তরঙ্গ থেকে সূত্র হয় সি সমান হয় ই বাই বি। তাহলে এখানে ই দেওয়া আছে, সি তো তড়িৎচুম্বক তরঙ্গ ক্ষেত্রে জানো, বাকি বির মানটা বের করতে হবে। তাহলে বি সমান কি আসবে? বি সমান আসবে ই বাই সি। সিম্পলি দেখো ক্যালকুলেশন করবে, এখানে ইর মান দেওয়া আছে 48, বাকি সির মান জানো 3 × 10⁸ আলোর বেগ। এটা হিসাব করবে, যেটা আসবে অত টেসলায় উত্তর আসবে। এটাকে একটু ক্যালকুলেশন করে নেবে, উত্তর আসবে থাকবে এইটা 1.6 × 10⁻⁷ টেসলা। এটা হবে সঠিক উত্তর। আর নেক্সট রয়েছে দেখো কোশ্চেন নাম্বার 7, 60 ডিগ্রি কোণের একটি প্রিজমের ন্যূনতম চ্যুতির অবস্থানে একটি আলোক রশ্মি আপতিত হলো। ন্যূনতম চ্যুতির অবস্থান আছে, এই কন্ডিশনগুলো খুব দরকার। ন্যূনতম চ্যুতি বলছে, তাহলে প্রিজমের প্রথম পৃষ্ঠে প্রতিসরণ কোণ কত হবে? প্রতিসরণ কোণ মানে সে আর এর মান R1, প্রথম পৃষ্ঠে মানে R1 বলছে এখানে। দেখো ন্যূনতম চ্যুতি হলে আমাদের কি কন্ডিশন ছিল? ন্যূনতম চ্যুতি হলে R1 সমান হতো R2, এটা আমরা জানি। আবার প্রিজমের ক্ষেত্রে এই সূত্রটা হয় A সমান হয় R1 + R2, এইটা। সো ডেফিনেটলি এখানে যেহেতু R1 সমান R2, তাহলে এটাকে লেখা যায় 2 of R1। তাহলে R1 এর মান কত আসবে? A/2। হ্যাঁ, প্রতিসারক কোণের অর্ধেক। তাহলে প্রতিসারক কোণের মান দেওয়া ছিল এখানে দেখো 60 ডিগ্রি, তাহলে এর মান 60/2 মানে 30 ডিগ্রি উত্তর হবে। অ্যাকচুয়ালি 30 ডিগ্রি হওয়া উচিত। অপশান যে অপশান দেখো বি রয়েছে 30 ডিগ্রি, এটা হবে সঠিক উত্তর, প্রতিসারণ কোণ প্রথম পৃষ্ঠের। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 8, ডি ক্ষমতার সমতলোত্তর লেন্সকে অক্ষ বরাবর সমদ্বিখণ্ডিত করলে প্রতি খণ্ডের ক্ষমতা কত হবে? দেখো অক্ষ বরাবর বলছে, যদি আমি প্রধান অক্ষ বরাবর ছেদ করি, ধরো সমতলোত্তর লেন্স বলছে মানে লেন্সটা এইভাবে হবে, এইভাবে হবে লেন্সটা, সমতলোত্তর লেন্স। একে যদি আমি এই প্রধান অক্ষ বরাবর ছেদ করি, এই দিক বরাবর দুভাগে ভাগ করি, তখন কিন্তু মনে রাখবে কোনো ক্ষমতা চেঞ্জ হবে না, তখন ক্ষমতা আগে ডি থাকলে ডি হবে। কিন্তু যদি আমি এই দিক থেকে ছেদ করি, অ্যাকচুয়ালি সমতলোত্তর লেন্সকে এভাবে ছেদ করলেও কিছু পরিবর্তন হওয়ার না, কারণ এমনিতে সমতল ছিল এই দিকটাতে। হ্যাঁ, সো যদি প্রধান অক্ষের সঙ্গে লম্ব সমদ্বিখণ্ড করা হয় তাহলে ক্ষমতা ডি হবে, পরিবর্তন হবে না। ঠিক আছে, নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 9, এ প্রস্থচ্ছেদের একটি রেখাছিদ্রের মধ্যে দিয়ে যাওয়ার সময় ল্যামডা তরঙ্গের থিটা কোণে অপবর্তন ঘটলে প্রথম অবম বিন্দু গঠনের শর্ত কী হবে? দেখো সিম্পলি ব্যাপার, প্রথম অবম বিন্দু অপবর্তনের ক্ষেত্রে গঠনের শর্ত কী ছিল? এর কন্ডিশন হয় সেই এ সাইন থিটা এন, যাই হোক, সমান হতো এন ল্যামডা। এখন এন এর মান 1 হয়ে যাবে, কারণ অবম বিন্দু বলছে প্রথম অবম বিন্দু, এন এর মান 1, তাহলে শুধু ল্যামডা। এই কন্ডিশনটা হবে, সূত্র হতো এন ল্যামডা, এন এর মান 1 বসিয়ে দিলে হবে শুধু ল্যামডা। তাহলে কোন অপশনটা মিলছে দেখো এখানে, এ সাইন থিটা সমান ল্যামডা, একদম অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 10, সমগতিশক্তির দুটি কণার ভরের অনুপাত রয়েছে 2:1। গতিশক্তি সমান ভরের অনুপাত আছে এইটা, তাহলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কী হবে? তাহলে দেখো আমরা ডি ব্রগলি ফর্মুলা কী জানি, ল্যামডা সমান হয় h/p, h/ হয় √2me, এভাবে হয়। যেহেতু দেখো শক্তিটাও সেম বলা আছে, ই সেম, আবার এইচ তো কনস্ট্যান্ট সকলের জন্য একই, তাহলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত দেখো কী হবে, এখানে λ1/λ2 আসবে। ভরটা দেখো ব্যস্তানুপাতিক আছে রুটের সঙ্গে, তাহলে √m2/m1 আসবে। তাহলে ভর অনুপাত যেটা দেওয়া আছে 2:1, ওটা এখন বসিয়ে দিলে এখানে তাহলে কী আসবে, নিচেরটা 2 উপরেরটা 1, তার মানে λ1 λ2 বের করলে আসবে 1:√2। এটা হবে সঠিক উত্তর। অপশান মনে দেখো অপশান ডি হচ্ছে 1:√2, এটা হবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 11, বোরের তত্ত্ব অনুযায়ী হাইড্রোজেন পরমাণুর প্রথম ও দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধের অনুপাত। অত্যন্ত সহজ একটা প্রশ্ন। ব্যাসার্ধের ক্ষেত্রে কি হয়, বোর ব্যাসার্ধ Rn সমান হয় a0n², n স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল হয়, তার মানে এখানে যদি আমি রেশিও করি R1 প্রথম দ্বিতীয় বলছি, R1 R2, তো এখানে আসবে 1:2 দ্যাট ইজ 1:4, 1:4 হবে অপশান সি, এটা হবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 12,
হাইড্রোজেন পরমাণুর আয়রন শক্তি 13.6 হবে ডেফিনেটলি, অত ইলেকট্রোভোল্ট। ওরপর রয়েছে কোশ্চেন নাম্বার 13, কোন অপদ্রব্য পরমাণু জার্মেনিয়ামের সঙ্গে মেশালে জার্মেনিয়ামের সঙ্গে এন টাইপ অর্ধপরিবাহী তৈরি হয়? দেখো জার্মেনিয়ামের সঙ্গে ডেফিনেটলি আর্সেনিক মেশালেই হয়, কারণ বাদ বাকি বোরন অ্যালুমিনিয়ামগুলো মেশালে পি টাইপ হয়ে যায়। একদম লাস্ট দেখো রয়েছে কোশ্চেন নাম্বার 14, প্রদর্শিত চিত্রে একটি আদর্শ পিএন সলিডারের মধ্যে দিয়ে কারেন্ট, এখান থেকে কত কারেন্ট যাবে সেটা বের করতে হবে। আচ্ছা, কারেন্ট যাওয়া হিসাব করার আগে এটা তুমি দেখো আগে যে আলটিমেট এই সার্কিটটা সম্মুখ বায়াসে আছে না বিপরীত বায়াসে আছে। দেখো এদিকে প্লাসের সঙ্গে এদিকটাতে রয়েছে মাত্র 1 ভোল্ট, আর এদিকটা মাইনাসের সঙ্গে রয়েছে 3 ভোল্ট। প্লাসের সঙ্গে কম, মাইনাসের সঙ্গে বেশি, মানে ডেফিনেটলি এটা বিপরীত বায়াসে আছে, আর বিপরীত বায়াসে আছে মানে কিন্তু কারেন্টই যাবে না। সো ডেফিনেটলি অপশান হবে 0, কোনো কারেন্টই যাবে না। খুব ব্যাপার, অনেক কিছু ডাটা দিচ্ছি কিন্তু কোনো ডাটা কাজে লাগবে না, কারণ আলটিমেট সার্কিটটা আছে বিপরীত বায়াসে। খুব ভালো প্রবলেম দিয়েছে। দেখো এই ছিল মোটামুটি 14টা তোমার এমসিকিউর সলিউশন, মোটামুটি আমরা চেষ্টা করলাম তোমাদের জন্য। ওরপর রয়েছে সেকশন 2তে 1 নম্বরের কিছু ছোটো ছোটো প্রশ্ন, যেমন প্রথমটা রয়েছে ইলেকট্রন ত্বরক হিসাবে সাইক্লোট্রন ব্যবহার করা হয় না কেন? দেখি মিলে দেখো, সাইক্লোট্রন এই কারণে এখানে ব্যবহার করা হয় না কারণ ইলেকট্রন এত হালকা হয়, ওকে সাইক্লোট্রনে কন্ট্রোল করা যায় না, সমস্যা হয়, সেই জন্য ওর জন্য বিটাট্রন ইউজ করা হয়, সাইক্লোট্রন ইউজ করা হয় না। এগুলোকে সমস্যা থাকার জন্য করা হয়। অথবা দেখো রয়েছে চৌম্বক ভেদ্যতার এসআই একক কী? এর একক ভিন্নভাবে লেখা যায়, যেমন তুমি হেনরি পার মিটার লিখতে পারো, তাও হবে, বা চাইলে তুমি নিউটন পার অ্যাম্পিয়ার স্কয়ার লিখতে পারো, তাও হবে, যেটা খুশি লিখতে পারো। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 2, যখন দুটি সুসঙ্গত এক বর্ণী আলো উৎস গঠনমূলক ব্যতিচার সৃষ্টি করে তখন তাদের দশা পার্থক্য কত হয়? ডেফিনেটলি এই প্রশ্নগুলো আমরা অনেকবার করেছি। গঠনমূলক হলে দশা পার্থক্য হয় 2πn, 2π এর সরল গুণিতকে, এটা হয় গঠনমূলক হলে। নেক্সট দেখো রয়েছে এখানে অথবাতে ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় পর্দায় পঞ্চম উজ্জ্বল ব্যতিচারটি পেতে হলে দুটি আলোক তরঙ্গের মধ্যে দশা পার্থক্য কত থাকতে হয়? উজ্জ্বল বলছে পঞ্চম উজ্জ্বল ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্যের রাশিমালা হয় ডেল্টার মান হয় আমরা জানি n ল্যামডা গঠনমূলক হলে। ডেফিনেটলি পঞ্চম পেতে যাচ্ছে মানে n এর মান 5 হবে, ডেফিনেটলি 5 ল্যামডা হবে পথ পার্থক্য। সেম টাইপ প্রবলেম। 3 নম্বর রয়েছে দেখো, নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনের মধ্যে কোনটিতে বেশি শক্তি উৎপন্ন হয়? ডেফিনেটলি নিউক্লিয় সংযোজনে অনেক বেশি হয়। এলইডি কি? লাইট এমিটিং ডায়োড, যে ইলেকট্রিক এনার্জি থেকে লাইট এনার্জিতে কনভার্ট করতে পারে। নেক্সট অথবাতে রয়েছে উষ্ণতার বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ হ্রাস পায় কেন? দেখো এই কারণে হ্রাস পায় কারণ আমরা জানি অর্ধপরিবাহী জেনারেল টেম্পারেচারে, রুম টেম্পারেচারে তার খুব অল্প সংখ্যক ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে থাকে। সো ডেফিনেটলি যদি তাপমাত্রা বাড়িয়ে দিই আলটিমেট ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন বেশি সংখ্যক কন্ডাকশন ব্যান্ডের দিকে যাবে, ডেফিনেটলি কারেন্ট ফ্লো বেশি হবে, ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেলে তখন রোধ কমে যাবে। এটা হয় অর্ধপরিবাহীর জন্য। পরিবাহী হলে উল্টো হয়, পরিবাহীতে আলটিমেট তার আগে থেকেই কন্ডাকশন ব্যান্ডে অ্যাভেলেবল ইলেকট্রন আছে, তুমি যখন তাপ বাড়িয়ে দাও তাতে আলটিমেট তাতে লাভ তো কিছু হবে না, বিশৃঙ্খলা বেড়ে যাবে, তাতে রোধ বেড়ে যাবে আলটিমেট। এগুলো অসুবিধা হয় পরিবাহী ক্ষেত্রে, যেটা অর্ধপরিবাহী হলে তার ক্ষেত্রে কমে যায়। এই মোটামুটি দেখো তোমার ছিল 18 নম্বর শর্ট প্রশ্নের সলিউশন। এবার উপর দিকে কিছু লং প্রশ্ন আছে, সেগুলো ডিসকাস করব। যেমন এখানে দেখতে পাচ্ছ একদম প্রথম যে প্রশ্নটা রয়েছে 1-এর দাগে, 100 মাইক্রোকুলম মানে দুটি সদৃশ তড়িতাধানকে নিকটবর্তী দূরত্বকে 20 সেমি থেকে 10 সেমি দূরত্বে আনার জন্য প্রয়োজনীয় কার্যের মান কত হবে? আগে ছিল দুটো আধান 20 সেমি দূরত্ব, এখন কমিয়ে ওকে 20 সেমি করবো, তাহলে নিশ্চয়ই কিছু পরিমাণ কার্য করতে হবে, সে কার্যটা কত করতে হবে? আচ্ছা একটু চেষ্টা করি। দেখো আমরা এমনি জানতাম যে কোনো আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোথা থেকে কোথাও আনতে গেলে সেই বিভবের ব্যাপারগুলো ছিল, তাহলে বিভবের রাশিমালা কী ছিল? বিভবের দেখো রাশিমালা হতো সামথিং কে কনস্ট্যান্ট ইন্টু 1/r আসতো। এবার এখানে যেহেতু লিমিট পড়বে, ধরো আগে ছিল 20-তে, এখন আসছে 10-এ, তাহলে 20 থেকে 10 এভাবে লেখা যায় মোটামুটি। মান বসালে দেখো কী আসবে, কে কনস্ট্যান্ট থাকছে, একটা হবে 1/10 মাইনাস 1/20। মান বসালে যে নিয়ম হয় এইভাবে হয়। আচ্ছা এই 10গুলো তো এগুলো সিজিএসে ছিল, আচ্ছা এগুলো সেমিতে ছিল, সেমিকে মিটারে করে নিই, তাহলে কাজ করি ওকে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 100 দিয়ে ভাগ মানে উপরে 100 উঠে যাবে,
আমি এগুলো সব করে নিলাম মিটারে, কারণ আমি এখানে করব কুলম্বে। সো ডেফিনেটলি এসআই কাজ করব। হিসাব করলে এটা কত আসে দেখো, কে ইন্টু এটা 10 কাটবে, 10 আর এটা 20 5 মানে বিয়োগ করলে 5 আসবে আলটিমেট 5K। কে ইন্টু 5, এটা ভির মান বেরালো। আমাকে বের করতে বলছে কার্য। আচ্ছা এখানে একটা কিউ গুণ থাকতো ওর সঙ্গে, মানে অ্যাকচুয়ালি সূত্র হতো 1/K কনস্ট্যান্টও থাকতো, বাদ বাকি এদিকে আর একটা কিউ ইন্টু 1/r² থাকতো, তাহলে কিউ একটা এর সঙ্গে আছে, এটা ভুলে গেলে চলবে নি। 1/K ইন্টু, তার মানে কে এর মানটা থেকে এভাবে আসবে যে ভি সমান আসবে 1/K ইন্টু কিউ। এখন যদি আমি কার্য বের করি, ডব্লিউ কার্য সমান কী হয়, আধান ইন্টু বিভব, বিভব ইন্টু আধান। তাহলে মান বসালে এখানে দেখো 1/K থাকবে কিউ স্কোয়ার, এখানে এটা 5 ছিল, ইন্টু 5। এটা হিসাব করলে উত্তর আসবে দেখো, কিউ বলা ছিল 100 মাইক্রোকুলম, তাহলে 100 ইন্টু 10⁻⁻6 আসবে মাইক্রোর জন্য, ওইটা স্কোয়ার পড়বে, যেটা কিউ স্কোয়ার ছিল, ইন্টু 5। এটা হিসাব করে নেবে, যেটা উত্তর আসবে সেটা লিখবে। 1/K টা বাইরে আছে, যদি তুমি কে কনস্ট্যান্টের মান লিখতে চাও তাহলে সেই 1/K এর মান অ্যাকচুয়ালি হয় ধ্রুবকটার মান সেই 9 ইন্টু 10⁹। তাহলে ধ্রুবকের জায়গায় এই মানটা বসিয়ে দিতে পারে, সে 1/4πε0 করে আসে, তাহলে ওটাতে গুণ করে দিলে অত জুলে আসবে উত্তর। একটু ক্যালকুলেশন করে নেবে, একটু কষে নিবে, ব্যাপারটা চলে আসবে হিসাব। আমি সূত্রটা দেখিয়ে দিলাম, মান শুধু মান বসাবে, বসবে ব্যাস একদম। দেখো নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার অথবাতে 1 অথবা একটা সার্কিট দেওয়া আছে ক্যাপাসিটারের চিত্রে বর্তনীতে, বলছে C2 C5 এর মান 1 করে। C2 কোথায়, এটা C2-র মানও 1, C2-র মানও 1, C5টা কোথায়, C5 এখানে, C5 এর মানও 1। আচ্ছা C1 C3 C4 এগুলো সব 2 করে, এটা 2 মাইক্রোফ্যারাড, এটাও 2 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। আচ্ছা প্রশ্ন কি বলছে, ধারক সংস্থাটিতে সঞ্চিত শক্তি কত হবে। আচ্ছা শক্তি বের করতে গেলে আগে তোমাকে তুল্য ধারকত্ব বের করতে হবে এর, যদি ব্যাটারি এখানে আছে মানে এই দুটো প্রান্তে তুল্য ধারকত্ব বের করতে হবে, এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব। তা কীভাবে করবে, তুমি যদি লক্ষ্য করে বুঝতে পারবে, এই দিকের এই লাইনটা তো বাবা শ্রেণীতে আছে, এই লাইনটা, তাহলে এখানে 2 শ্রেণীতে, মানে ধারকের ক্ষেত্রে উল্টো নিয়ম হয়, সমান্তরাল, মানে 2 মানে 1 হয়ে যাবে আলটিমেট, কারণ হাফ প্লাস হাফ করে যাবে, ওখানে 1 হবে। আবার ওইটা যদি একটা হয়ে যায়, ওর সঙ্গে তো এই মিডিলেরটা সমান্তরালে আছে, তাহলে সমান্তরাল হলে 1 সমান্তরাল মানে 2 হয়ে যাবে, কারণ সমান্তরাল হলে শ্রেণীর নিয়মে হয় 1 + 1 করে 2 আসবে। তাহলে এইগুলো সব উড়ে গেল, শেষমেশ তখন দেখো বর্তনীটা এভাবে থাকবে, এদিকে একটা ধারক, এই দিকে একটা ধারক, আর নিচে একটা ধারক। আমাকে বের করতে হবে এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে তুল্য ধারকত্ব। এটার মান আছে 2, এটার মান আছে 2। আবার দেখো এই 2 তো শ্রেণীতে আছে, তাহলে আবার 2 শ্রেণী মানে আবার 1 হবে, 1/2 করে 1, আর এখানে 1, এটার মানে 1 ছিল, তাহলে আলটিমেট শেষে 2 আসবে। তাহলে দেখো তুল্য ধারকত্ব আসবে এখান থেকে, একটু জড়িয়ে ব্যাপারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে সির মান আমি পাচ্ছি শেষমেশ তুল্য ধারকত্ব 2 মাইক্রোফ্যারাড, এটা হলো তোমার সির মান। কিন্তু প্রশ্ন বলছে এখানে সঞ্চিত শক্তির মান কত হবে। তো দেখো শক্তির মান কি হয়, আমরা সঞ্চিত শক্তির রাশিমালা জানি হয় ½CV²। তাহলে হাফ থাকলো, সির মান যে বেরিয়েছে 2 মাইক্রো 10⁻⁻6 ইন্টু ভি আছে 6, তাহলে 6²। এটাকে কষবে, যেটা হবে উত্তর। হ্যাঁ একটু চেষ্টা করবে, মানে কষে নিবে, উত্তর চলে আসবে, অত জুলে উত্তর আসবে ডেফিনেটলি। ঠিক আছে, নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 2-তে। এখানে বলছে 10 সেমি দৈর্ঘ্যযুক্ত একটি পরিবাহীর 2 প্রান্তে 5 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করা হলো। যদি ইলেকট্রনের বিচলন বেগ এত হয় তাহলে ইলেকট্রনের সচলতা কত হবে, মোবিলিটি অফ ইলেকট্রন বের করতে বলছে। এখানে ব্যাপার লক্ষ্য করে, এই পেজে কিন্তু লং প্রশ্নের পার্টটা অনেক ম্যাথামেটিক্যাল প্রবলেম দিচ্ছে, নিউমেরিক্যাল প্রবলেম অনেক আছে। ভালো পেজ, চলো চেষ্টা করো একটু, দেখো ভালো লাগবে করতে। মোবিলিটি ফর্মুলা কি হয়, মোবিলিটি অফ ইলেকট্রন মিউ সমান হয় ওর বিচলন বেগ VD/E, এই ফর্মুলা তোমরা প্রত্যেকে জানো। তাহলে ভিডির মান তো দেওয়া আছে, দেখো এইটা 2.5 × 10⁻², বাকি ইর মানটা শুধু বের করতে হবে। আবার আমরা ই সমান কি জানি, ই সমান হয় V/D। আমি একবার দেখি মান যদি বসিয়ে দিই এখানটা,
ভি বাই ডির মানটা বসালে কী হবে, ভির মান বলা ছিল 5 ভোল্ট, ভির মান 5, আর ডির মান আছে দেখো 10 সেমি, 10 সেমি বলা ছিল। যেহেতু এটা এখানে ভোল্টেজে বলা আছে এসআইএ, এগুলো সব সেমিতে ছিল, আমি এগুলো সব মিটারে করে নিই, তাহলে সব এসআইএ কাজ হয়ে যাবে আর কি। তাহলে ডির মানটা বুঝবে এখানে 10 সেমি বলছে, তার মানে 10 × 10⁻² হয়ে যাবে মিটার করলে, এটা ইর মান হলো। তাহলে মান বসালে দেখো কী হবে, ভিডির মান আছে 2.5 × 10⁻², এটা সেমি পার সেকেন্ড ছিল, ওকে মিটার পার সেকেন্ড করলে আবার 10⁻² দিয়ে গুণ, মানে 100 দিয়ে ভাগ যাই হোক, বাই নিচে ইর মান দেখো বসবে নিচে 5 × আচ্ছা বাদ বাকিগুলো উপরে উঠে যাবে, আলটিমেট উপরে হবে 10 × 10⁻²। ব্যাস এই যে মান বসিয়ে দিলাম, এটা একটু ক্যালকুলেটারে কষে নিবে, যেটা আসবে ওটাই উত্তর হবে। দেখবে উত্তর আসবে 5 × 10⁻⁶। হ্যাঁ, একক লিখবে মিটার স্কোয়ার ভোল্ট ইনভার্স সেকেন্ড ইনভার্স। একটু ক্যালকুলেটার কোশ্চেন দেখবে উত্তর চলে আসবে একদম। নেক্সট দেখো রয়েছে কোশ্চেন নাম্বার 3-তে, একটি আরোহী ট্রান্সফরমার 6.6 কিলোওয়াট ক্ষমতার 220 ভোল্ট এসিকে 4.4 কিলোভোল্ট এসিতে রূপান্তর করে। ডেফিনেটলি ট্রান্সফরমার মানে এ হচ্ছে কখনো দেখবে লো ভোল্টেজ টু আপ ভোল্টেজ করছে, মানে বেশি থেকে কম করছে, বা কখনো কম থেকে বেশি করতে পারে, যে কোনো ট্রান্সফারের জন্য ট্রান্সফরমার ইউজ করা হয়। যদি এর মুখ্য কুণ্ডলিতে 100টি পাক থাকে, মুখ্য কুণ্ডলী, তাহলে বলছে প্রশ্ন হচ্ছে গৌণ কুণ্ডলিতে পাক সংখ্যা কটা থাকবে। খুব ভালো প্রশ্ন, ট্রান্সফরমারের প্রবলেম, গাণিতিক প্রশ্ন আবার দিচ্ছে, আমি একটু 5টাতে করে দিচ্ছি, এটা 3 নম্বর প্রবলেম ছিল, 3 নম্বর প্রবলেমটা। দেখো মনে রাখবে এই যে ভোল্টেজ ইন্ডিউস হচ্ছে কখনো বেশি কখনো কম, ওটা সম্পূর্ণ নির্ভর করে পাক সংখ্যার উপর। মনে রাখবে ভোল্টেজ ই প্রপোর্শনাল টু এন, যত বেশি নাম্বার অফ পাক বাড়াবে তত ডেফিনেটলি ভোল্টেজ বাড়বে। কারণ যদি রেশিও লাগাই, ধরো প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েল হয়, তাহলে ভি অফ প্রাইমারি বাই ভি অফ সেকেন্ডারি করলে ওদিকে আসবে এন অফ প্রাইমারি বাই এন অফ সেকেন্ডারি। এইভাবে আমাকে বের করতে বলছে সেকেন্ডারি মানে গৌণ কয়েলের কত পাক সংখ্যা হয়, এনএস এর মানটা বের হবে। দেখো তাহলে এনএস সমান আসবে এখান থেকে, এনএস সমান আসবে এনপি ইন্টু ভিএস বাই ভিপি। মান বসাই দেখো, প্রাইমারি কয়েলে দেখো পাক সংখ্যা বলা ছিল 100টা, তার মানে এনপির মান 100, কোনো অসুবিধা নেই। ভিএস মানে সেকেন্ডারি কয়েল গৌণ কয়েলে যে ভোল্টেজটা হচ্ছে 4.4 কিলোভোল্ট, তাহলে 4.4 কিলো মানে 10⁻³ হয় অত ভোল্টেজ। ভিপি হচ্ছে প্রাইমারি কয়েলের ভোল্টেজ, যেটা 220 ভোল্টেজ ছিল, এখানে 220 নিচে, এটা হিসাব করে যেটা হবে উত্তর, আমাদের উত্তর আসবে 2000। তার মানে ডেফিনেটলি এই কয়েলটার, এই ট্রান্সফরমারের এর মুখ্য কয়েলটার পাক সংখ্যা ছিল 100টা, আর গৌণ কুণ্ডলীর ছিল 2000টা, আর সেই কারণে ভোল্টেজটা অতটা বেড়ে গেছে, 4.4 কিলোভোল্ট এত। ওরপর দেখা রয়েছে, দেখাও যে লেঞ্জের সূত্র শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে। থিওরি প্রশ্ন, এটা তোমাদের যে কোনো বইতে খুব সুন্দর দেখবে লেখা আছে, লেঞ্জের সূত্র শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে। নেক্সট দেখো 4 দাগে যে প্রবলেমটা রয়েছে, এই প্রবলেমটা অলরেডি আমরা আগের পেজ বা তার অনেক পেজে করেছি। প্রশ্ন বলছে এখানে কম্পাঙ্ক কত বেরাবে, তরঙ্গ দৈর্ঘ্য কত বেরাবে। কীভাবে করবে, কম্পাঙ্ক মানে কী হয়, আমরা সেই ওমেগা জানি, এখানে এই সমীকরণ থেকে ওমেগা গেছে, ওমেগা টি, ওমেগার মানে এইটা 10⁻⁴, এগুলো তো আমাদের কষে কষে এতদিনে প্র্যাকটিস হয়ে যাওয়ার কথা। 10⁻⁴, আবার ওমেগা মানে হয় 2πf, তার কম্পাঙ্ক কী আসবে 10⁻⁴/2π, দেখো কম্পাঙ্ক। তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, তরঙ্গ দৈর্ঘ্য ফর্মুলা জানি, ল্যামডা সমান হয় 2π/k, কের মান কী হবে, কের মান এটা হবে 10⁻⁴ ইন্টু 1/3 ইন্টু 10⁻⁸, তাহলে এটা কে জায়গায় বোঝাবে, খসবে যা হবে উত্তর। কোশ্চেন নেবে, চলো ঠিক আছে, কোশ্চেনে চলে আসবে। নেক্সট দেখা রয়েছে কোশ্চেন নাম্বার 5-এ, 300 কেলভিন, এই পেজে সবটাই গাণিতিক প্রশ্ন। 300 কেলভিন উষ্ণতায় তাপীয় নিউট্রনের সর্বাপেক্ষা সম্ভাব্য বেগের সঙ্গে সংশ্লিষ্ট ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, নিউট্রনের তাপীয় নিউট্রনের ক্ষেত্রে বের করতে বলছে, এই জন্য স্পেশাল সূত্র, এটা শর্টকাট সূত্র হয়, লাগালে উত্তর চলে আসবে। মনে রাখবে সূত্র হয় ল্যামডা সমান, যেমন ইলেকট্রনের ক্ষেত্রে আমরা শর্টকাটটা জানতাম 12.27/√v হতো, এখানে হয় 30.8/√t, যেহেতু টেম্পারেচার দেওয়া আছে তাই টি আকারেই করে দিয়েছি একবারে √t, মানে টির জায়গাতে তুমি ওই 300 কেলভিন আছে বসিয়ে দিবে, মানে আসবে 30.8/√300, এটাকে কষবে যেটা হবে উত্তর, এবং উত্তর এটা অ্যামস্ট্রং অর্ডারই আসবে, একদম অ্যামস্ট্রংয়ে হিসাব করা আছে।
এটা কোশ্চেন নেবে, অত অ্যামস্ট্রং হবে উত্তর। একটু চেষ্টা করো, ক্যালকুলেশন করে উত্তর চলে আসবে। ওর দেখো অথবাতে প্রবলেম আছে, আলোক তড়ি নিঃসরণের ক্ষেত্রে নিবৃত্তি বিভব। আচ্ছা, একটা বলছে আপতিত আলোর তীব্রতা, একটা আছে কম্পাঙ্কের উপর কীভাবে নির্ভর করে লেখচিত্র সহ দেখাও। মনে রাখবে নিবৃত্তি বিভব কিন্তু তীব্রতার উপর নির্ভরই করে না। তীব্রতার গ্রাফটা হবে এইভাবে, একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা বইতে দেখবে তো ভালো করে আছে অনেক। আমি একটু চেষ্টা করছি জাস্ট। নিবৃত্তি বিভব ধরো ভিএস, আর এদিকে ধরো তীব্রতা রাখবো, তীব্রতা। দেখবে তীব্রতার সঙ্গে কোনো পরিবর্তন হয় না, স্ট্রেট লাইনই চলবে, একদম স্ট্রেট লাইন, কোনো পরিবর্তনই হয় না। কিন্তু কম্পাঙ্কের উপর ডেফিনেটলি নির্ভর করে, আর ডেফিনেটলি ওই কম্পাঙ্কের সঙ্গে যে গ্রাফটা হবে সেই গ্রাফের প্রকৃতি অনেকটা এইরকম হয়। এদিক থেকে এইভাবে স্ট্রেট লাইন হয়ে ওঠে, কারণ ধরো এদিক বরাবর রাখা আছে স্টপিং পোটেনশিয়াল ভিএস, নিবৃত্তি বিভব, আর এদিকে রাখা আছে কম্পাঙ্ক মিউ বা ফ্রিকোয়েন্সি, যাই হোক যেটা লেখা অভ্যাস সেটা করবে। এইভাবে লেখচিত্রগুলো পরিবর্তন হয়, বইতে দেখে নিবে, আরও ভালো করে আঁকা আছে। আর অবশ্যই গ্রাফ যখন আঁকবে বিভিন্ন পয়েন্টের নামগুলো অবশ্যই উল্লেখ করবে, এগুলো ইনিশিয়াল ফ্রিকোয়েন্সি, এগুলো একটু উল্লেখ করে দেবে। এই ছিল তোমার দেখো 2 নম্বর প্রশ্নগুলোর সলিউশন। প্রায় বেশিরভাগ প্রশ্ন গাণিতিক পড়েছিল এই পেজ থেকে। পরে গ্রুপ সি থেকে যে প্রবলেমগুলো রয়েছে এখানে, গ্রুপ সি থেকে যে প্রবলেমগুলো রয়েছে দেখার পরে 6 দাগের প্রবলেম। একটি সরল দোলকের পিণ্ডের ভর এম, এটি কিউ আধানে আহিত। বলছে একটি অনুভূমিক সুষম তড়িৎ ক্ষেত্র ইতে সরল দোলক পিণ্ডটি সাম্যাবস্থায় উলম্বের সঙ্গে থিটা কোণে আছে। তারা বলছে প্রমাণ করো যে সূত্র টান হবে mg/cos থিটা। আচ্ছা, ইলেকট্রোস্ট্যাটিক্স একটা ফোর্স কাজ করবে এখানে। আমি কাজটা একটু সাইডে দেখিয়ে দিচ্ছি। এখানে 6 দাগের প্রবলেমটা, 6 দাগের যে প্রবলেমটা ছিল, এটা বলছে সরল দোলকের মতো একটা পিণ্ড ছিল, সেটা ধরো যে কোনো সময় সেটা ধরো এরকম থিটা কোণে আছে, এখানে এরকম একটা অবস্থাতে আছে। তাহলে ভর যদি এম হয় গোলকপিণ্ডটার, নিচের দিকে কত বল কাজ করবে mg, এদিকে কাজ করবে mg। আবার আর সুতোর টানটা হবে এই দিক বরাবর টি টান। তাহলে ওই টানটা টি হলে আমি যদি উপাংশে ভাঙি এই টানটাকে, দেখো কালার চেঞ্জ করে দেখাচ্ছি ব্যাপারটা। একটা উপাংশ হবে এই দিক বরাবর লম্ব উপাংশ, আর একটা হবে এই দিক বরাবর উপাংশ, এটা হবে। এই কোণটা থিটা হলে তো এই কোণটাও থিটা হবে। তাহলে থিটা বরাবর কি হয়, টি কস থিটা হবে, এখানে টি কস থিটা, আর এদিকের উপাংশটা হবে টি সাইন থিটা। তাহলে আমি যদি সাম্যাবস্থার কেস ভাবি, তাহলে নিচের বল আর উপরের বলটা সমান হবে, মানে এখান থেকে পাবো আমি টি কস থিটা সমান mg। আমাকে বের করতে বলছিল ওখানে সূত্র টান হবে mg/cos থিটা। আচ্ছা, এটা প্রমাণ করতে হবে। তো দেখো এখানে টান টি সমান কি হচ্ছে, আমার টি সমান হবে mg/cos থিটা। চলে আসছে টান mg/cos থিটা। একটু সহজ ব্যাপার, শুধু এই ডায়াগ্রামটা এঁকে কোন দিকে কি করছো এটা একটু উল্লেখ করে দিবে, করে এই কাজটা করলেই চলে আসবে। খুব ভালো একটা প্রবলেম ছিল অবশ্যই। কোশ্চেন নাম্বার বিতে যেটা রয়েছে এখানে, ই ভেক্টর দেওয়া আছে 3i + 2j + k ভোল্ট পার মিটার। তড়িৎ ক্ষেত্রে রাখা xy তলে 50 মিটার স্কয়ার ক্ষেত্রফল দিয়ে কত বলছে ফ্লাক্স যাবে বের করতে হবে, ফাই বের করতে হবে। এই প্রশ্ন আমরা অলরেডি আগের পেজগুলোতে করেছিলাম। সে ফাই সমান হয় E.ds, ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। ই ভেক্টরের জায়গায় ই ভেক্টরের মানটা বসাবে 3i + 2j + k, এটা ডট ডিএস। ক্ষেত্রফল দেখো এখানে দেওয়া আছে 50 মিটার স্কয়ার, কিন্তু কোনো দিক বলা নেই, কিন্তু এখানে এটা ক্লু দেওয়া আছে xy তলে। মনে রাখবে xy তল মানে ওর ডিরেকশন হবে জেড অক্ষ বরাবর, মানে k। তাহলে অ্যাকচুয়ালি ডিএস এর মান হবে 50 k। এইটা তাহলে এদের সঙ্গে ডট করলে, ডটের নিয়মে কী হয়, একইগুলো ডট থাকে, বাকিগুলো 0 হয়ে, তাহলে কে ডট হবে শুধু 50 × 1 মানে 50ই হবে উত্তর। তাহলে হ্যাঁ, 50 ভোল্ট × মিটার, এটাই হবে উত্তর, যত ফ্লাক্স বেরাবে ওখান থেকে। খুব ভালো প্রবলেম। ওর পরে রয়েছে দেখো 7 দাগের যে প্রবলেমটা, বলছে দুটি কেন্দ্রিক ধাতব গোলকের ব্যাসার্ধ আর ক্যাপিটাল আর। আচ্ছা, মানে দুটো এরকম ধরো গোলক আছে সমকেন্দ্রিক, একটা স্মল আর একটা ক্যাপিটাল আর, এইভাবে আছে। এটা হচ্ছে
এটা হচ্ছে স্মল আর এই বড়টা হচ্ছে ক্যাপিটাল আর। আচ্ছা, এবার কি বলছে পড়ি। বাইরের গোলকটিতে কিউ আধান আছে। আচ্ছা, বাইরেটা মানে বড়টাতে এখানে কিউ আধান আছে পুরো ক্ষেত্রফল জুড়ে। প্রশ্ন হচ্ছে তাহলে ভেতরের গোলকটিকে ভূমির সঙ্গে সংযুক্ত করলে তাতে কত আধান থাকবে। এটাকে গ্রাউন্ড করছে, ভেতরটাকে, এটাকে যদি গ্রাউন্ড করে দেওয়া হয় ভেতরটাকে, তাহলে ওতে কত আধান আছে বের করতে হবে, এটা প্রশ্ন। আচ্ছা দেখো কীভাবে হবে এর। আমি আগে এটা দেখি যে এই যে বড় যে গোলকটা আছে, বড় গোলকে কিউ আধানের জন্য কী পরিমাণ বিভব হয়। ধরো তার বিভব হবে সামথিং V1 বাইরের গোলকটার জন্য। V1 হবে, ওটা হয় কিউ বাই ব্যাসার্ধ, যেটা ব্যাসার্ধ ক্যাপিটাল আর ছিল, কিউ বাই আর, এটা হবে। আবার আমি ধরে নিই যে এই ভেতরের গোলকটার আধান ধরা হবে সামথিং Q1, যেটা বের করতে হবে সেই Q1 এর মানটা। তাহলে ওই ভিতরের গোলকের জন্য বিভব কত হবে, V2, সেটা হবে আধানটা হচ্ছে Q1 আর তার ব্যাসার্ধ ছিল R, তাহলে Q1 বাই R। তাহলে ভেতরের ওপর মোট কত বিভব পড়বে, কারণ ভেতরের গোলকটা যেহেতু বড় গোলকের ভেতরে আছে, সো ডেফিনেটলি ও কিন্তু বড় গোলকের বিভবটাও পাবে, কারণ বিভব ভেতরে সম্পূর্ণ অংশটাতে কন্টিনিউয়াস থাকে। তাহলে ছোটোটার উপর মোট বিভব কত হবে, ভিটা হবে V1 প্লাস V2। মান বসাই, V1 ছিল কিউ বাই আর, আর V2 এখানে পেয়েছি Q1 বাই স্মল আর। এবার দেখো যেহেতু বলা আছে ভেতরের গোলকটা গ্রাউন্ড করা আছে, আর্থিন করা আছে, আর্থিন করা আছে মানেই ওর উপর রেজাল্টেন্ট কোনো বিভব নেই, বিভবের মান শূন্য। গ্রাউন্ড করা আছে মানে কোনো বিভব নেই, ভোল্টেজ শূন্য। তাহলে ভির মান এখানে শূন্য বুঝবে, ভির মান শূন্য। এখানে দেখো কষলে আমি Q1 এর মানটা পেয়ে যাব, কত হবে Q1 বাই আর সমান আসবে মাইনাস কিউ বাই ক্যাপিটাল আর। তাহলে আলটিমেট Q1 এর মান হবে মাইনাস আর বাই আর ইন্টু কিউ। তাহলে এই পরিমাণ আধান থাকবে ভেতরের ওই গ্রাউন্ড হওয়া গোলকটাতে। খুব ভালো প্রবলেম ছিল অবশ্যই, আশা করছি এটা বুঝতে পারছো, একটু স্টেপগুলো ফলো করবে, পেরে যাবে। নেক্সট রয়েছে দেখো ওর পরের প্রশ্ন, পৃথিবীর ব্যাসার্ধ এত হলে ধারকত্ব কত হবে। দেখো ব্যাসার্ধের সঙ্গে ধারকত্বের সম্পর্ক গোলকের ক্ষেত্রে যদি সিজিএসে হতো তাহলে ওটাই উত্তর হয়ে যেত। তাহলে এক কাজ তুমি করতে পারো যে ওটাকে তুমি সিজিএস করে নাও, আর না হলে যদি এসআই করতে চাও তাহলে ফর্মুলা বসাবে এখানে, আমি এখানটা করে দিচ্ছি ওটা অথবাটার পরেরটা। সির মান হয় এসআই পদ্ধতি হলে 4πε0 ইন্টু আর, এইটা। আর 4πε0 মান তোমরা জানো প্রত্যেকে হয় 1/9 ইন্টু 10⁹9, কারণ অ্যাকচুয়ালি 1/4πε0 মানটা হয় 9 ইন্টু 10⁹9, তো ওটা হবে এটাও 1 এটা ইন্টু আর। আরটা ছিল 6400 কিলোমিটার, তাহলে 6400 ইন্টু 10⁻³ এত মিটার। এটা হিসাব করবে, যেটা আসবে অত ফ্যারাডে উত্তর আসবে ধারকত্ব। খুব ভালো প্রশ্ন। ওর পরে দেখো গাণিতিক প্রশ্ন এগুলোতে আর নেই। আচ্ছা বাকি দেখো এই 8 দাগের প্রশ্নগুলো তো পারবে, এগুলো অলরেডি আগেও করেছো। আলফা কণা বিটা কণা উভয়কেই ভি বেগে যদি পাঠানো হয় লম্বভাবে, তাহলে বলছে কোনটা হচ্ছে অধিক বল অনুভব করবে। ডেফিনেটলি আমরা লরেন্জ বলের রাশিমালা কি জানি, এফ সমান হয় কিউ ভি বি সাইন থিটা। তাহলে এখানে নির্ভর করছে আধানের উপর, কিউর উপর নির্ভর করে। ডেফিনেটলি যেহেতু আলফার আধান বেশি হয় বিটার থেকে, তাহলে আলফা বেশি নিশ্চয়ই বল অনুভব করবে। ভালো প্রবলেম। নেক্সট রয়েছে এখানে সাইক্লোটন কম্পাঙ্কের রাশিমালা নির্ণয় করো। তুমি দেখবে আমরা বারবার সাইক্লোটনের যে ব্যাসার্ধের রাশিমালাটা করতাম, আর একটা কম্পাঙ্কের রাশিমালা হয় এন সমান হয় কিউ বি বাই 2πm। এরকম দেখো একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা এখানে প্রুভ করতে বলছি। থিওরি প্রশ্ন বইতে পেয়ে যাবে, সাইক্লোটন অবস্থা দেখবে আছে এগুলো। তারপর বায়োসাভার্টের সূত্র তো লিখতে বলছে, আর বলছে প্রমাণ করে যে চৌম্বক ক্ষেত্রে গতিশীল আহিত কণার উপর চৌম্বক বল কোনো কার্য করে না। আচ্ছা দেখো কার্য এই কারণে করে না, আমরা কার্য রাশিমালা কি জানি, কার্য সমান হয় বল ইন্টু সরণ, মানে এফএক্স কস থিটা হয় অ্যাকচুয়ালি এইটা। আর যেহেতু ওখানে বলের রাশিমালা কী হয় চৌম্বক ক্ষেত্রে, এখন লিখছিলাম কিউ ভিবি সাইন থিটা, তাহলে ওকে তো ক্রস গুণ আকারে লেখা যায়। তাহলে কিউ ভেক্টর সমান আসবে, মানে এ ভেক্টর সমান হবে কিউ ইন্টু ভি ক্রস বি। একটা ব্যাপার দেখো, যেহেতু ভি ক্রস বি করলে এফ পাওয়া যায়, তার মানে ভির সঙ্গে এফটা লম্ব, লম্ব হয়ে গেলে কস 90 হয়ে যাবে, এখানে 90 হয়ে যাবে মানে কি সব জিরো, এই জন্য ওখানে কোনো কার্য করে না। একটু এরকম ফর্মুলা উল্লেখ করে দেবে, ব্যাপারটা ভালো হবে। ওরপরে যে প্রশ্নটা আছে অত্যন্ত কমন, 220 ভোল্ট ডিসি অপেক্ষা এসি বিপজ্জনক কেন। ডেফিনেটলি তোমরা জানো যে এসি হলে তার কারেন্টটা সেই √2 টাইমস হয়, তার জন্য এসিটা অনেক বেশি বিপজ্জনক হয়। বাড়িতে 220 ভোল্ট 50 হার্জ
মানের বৈদ্যুতিক লাইনের সঙ্গে যুক্ত থাকলে তাৎক্ষণিক ভোল্টেজের সমীকরণটি লেখো। আচ্ছা, ভোল্টেজের ইকুয়েশনটা লিখতে বলছে এখানে। আমরা যে সেই জেনারেল ইকুয়েশন জানতাম, ই সমান হতো E0 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এখানে এই E0-র জায়গায় বসবে ধরো 220 বসিয়ে দিবে, আর ওমেগা বলতে কম্পাঙ্ক, ওই যে 50 হার্জ আছে ওটা এফের মান, কিন্তু ওমেগা বের করে নেবে। ওমেগা সমান হয় 2πf, এফের জায়গায় 50 বসিয়ে দিবে, ওটা ওমেগা পেয়ে যাবে, বসিয়ে দিবে। বসিয়ে দিলে যেই ফর্মটা আছে ওই ফর্ম আকারে লিখতে বলছে এখানে, জাস্ট সমীকরণটা লিখতে বলছে। এরা পারবে, দেখিয়ে দিলাম এভাবে করবে। তড়িৎচুম্বকীয় আবেশ হলো, এটা দেখো ম্যাথ প্রবলেম আছে ওর পরে অথবাতে। 30 সেমি দীর্ঘ একটি পরিবাহী দণ্ড তার এক প্রান্তকে কেন্দ্র করে 100 RPM কৌণিক কম্পাঙ্কে আবর্তন করছে। প্রশ্ন হচ্ছে তাহলে আবর্তন তলের অভিলম্বে 0.5 টেসলা সুষম চৌম্বকক্ষেত্র ক্রিয়া করলে পরিবাহীর প্রান্তদ্বয়ের মধ্যে আবিষ্ট তড়িৎচালক বলের মান কত হবে? আচ্ছা, ইনডিউসড ইএমএফ বের করতে বলছে। মনে রাখবে এই ধরনের কৌণিকভাবে আবর্তনশীল ক্ষেত্রে তার ইনডিউসড ইএমএফের রাশিমালা হয়। এই রাশিমালাটা মনে রাখলেই হবে শুধুমাত্র। ই সমান হয় হাফ অফ বি ওমেগা এল স্কোয়ার, হাফ অফ বি ওমেগা এল স্কোয়ার। বিটা আছে চৌম্বকক্ষেত্র, মান দেওয়া আছে 0.5 টেসলা বসাবে, 0.5 টেসলা বসাবে। আর এদিকটাতে রয়েছে তোমার আর কি দরকার, ওমেগা। ওমেগা আছে, আচ্ছা এখানটাতে আছে কৌণিক কম্পাঙ্কে 100 RPM আছে, ওকে আরপিএস করে নেবে শুধু। হ্যাঁ, ওমেগার মানটা আছে 100 RPM। আরপিএমকে আরপিএস করতে গেলে যেটা করতে হয় 100 × π/30 দিয়ে গুণ করতে হয়, কারণ 2π/60 দিয়ে গুণ করতে হয় একটা আর কি। গুণ করতে হবে, এটা তাহলে রেডিয়ান পার সেকেন্ডে চলে আসবে। এটা ওমেগার মান বসাবে। আর বাকি এল এর মান দেখো দেওয়া আছে 30 সেমি। শুধু যেটা করবে এই সেমিটাকে মিটারে করে নেবে। 30 সেমি আছে যেহেতু, সব এসআই চলছে, এদিকে টেসলা পেসলা ছিল, তো এটাকে মিটার করে নেবে, মান বসাবে, উত্তর হবে। সো সিম্পল ব্যাপার। আর নেক্সট দেখো অপটিক্স থেকে পড়েছে সংকট কোণ কাকে বলে, ডেফিনেটলি অপটিক্সের বর্ণনা পারবে। আর এই যে প্রশ্নটা আছে এটা সেই পার্শ্ব সরণের যে রাশিমালাটা ছিল, সেই সমান্তরাল কাঁচ ফালক থাকলে কতটা আলো এসে সরে যায়, সেই তার রাশিমালা দেখবে এরকমটা আমরা প্রুভ করেছিলাম থিওরি ক্লাসে। তার প্রবলেম দিচ্ছে এখানে। ওটা যদি নাও পারো, অথবা যে প্রবলেমটা আছে তোকে এটা ডেফিনেটলি পারবে, যে উত্তর লেন্সের লেন্স নির্মাতা সূত্রটি প্রতিষ্ঠা করো। খুব গুরুত্বপূর্ণ, এবারে পরীক্ষার জন্য ভালো করে প্র্যাকটিস করে যাবে। নেক্সট দেখো সে প্রতিসারণের প্রবলেমটা দিচ্ছে এখানে। হ্যাঁ, ওটা হলো অথবার দেখো একটা প্রবলেম আছে। অথবার এই প্রবলেমটা তো আমরা অলরেডি করেছি, আমরা সেই প্রমাণ করেছিলাম এফ সমান হয় x/m1 - m2। এখানে এটা এই ফর্মে দিয়েছে। হ্যাঁ, দুটো কাজ প্রায় একই রকম, একটু দেখবে এই প্রমাণগুলো বইতে দেওয়া আছে, পারবে করতে। আর নেক্সট রয়েছে গলীয় লেন্সের ক্ষমতা বলতে কী বোঝো। লেন্সের ক্ষমতা 1/ফোকাস হয়। কার্যাপেক্ষ কাকে বলে, থিওরি প্রশ্নগুলোর সংজ্ঞা বইতে খুব ভালো করে পাবে। এই যে অঙ্কটা দেখো রয়েছে, আমি অঙ্কটা বিশেষ করে তোমাদের করে দিয়েছি, যেটা তোমাদের সমস্যা হতে পারে। এত তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য নিবৃত্তি বিভব আছে 2.72 ভোল্ট। মানে এখানে নিবৃত্তি বিভব মানে ভিএস দেওয়া আছে। হ্যাঁ, এই মানটা অ্যাকচুয়ালি ভিএস দেওয়া আছে, মানে ভিএস এর মান আছে এখানে তোমার, ভিএস এর মান দেওয়া আছে 2.72 অত ভোল্ট। আচ্ছা, বাকি ল্যামডার মানটাও দেওয়া আছে এখানে। ল্যামডার মান দেওয়া আছে 1849 অ্যামস্ট্রংকে মিটার করে নিতে পারি। প্রশ্ন বলছে কার্যাপেক্ষ বের করতে হবে আর প্রারম্ভ কম্পাঙ্ক বের করতে হবে। ঠিক আছে, এখানে যেটা লাগাতে হবে সিম্পলি আইনস্টাইনের ফটোতড়িৎকার সমীকরণ। সেসব ফর্মুলা হতো hc/λ সমান আসতো এখানে কার্যাপেক্ষক প্লাস ই ম্যাক্স আসতো। এখন ই ম্যাক্সের জায়গায় লেখা যায় ইভিএস, যেহেতু এখানে ভিএস এর মানটাই দেওয়া আছে ইভিএস। এটা আইনস্টাইনের ফটোতড়িৎ ক্রিয়া। তাহলে ভিএস এর মান বসাবে এখানে, ই তো হচ্ছে ইলেকট্রনের আধান বসিয়ে দিবে। বাকি এখানে ল্যামডা দেওয়া আছে, এইচসি কনস্ট্যান্ট হয় জানো, তাহলে ওমেগার মান পেয়ে যাবে, ওমেগা জিরোর মান। ওটাই হচ্ছে কার্যাপেক্ষক হলো। আবার কার্যাপেক্ষক পেয়ে গেলে তুমি প্রারম্ভ কম্পাঙ্ক পেয়ে যাবে, কারণ ওমেগা জিরো সমান হয় h/μ0। তাহলে আগে তোমার কাজ হবে এখানে মান বসিয়ে ওমেগা জিরো বের করা, সেই মানটা এখানে বসিয়ে μ0 বের করা। ব্যাস, দুটো প্রশ্নের উত্তর হয়ে যাবে, 2 নম্বর পেয়ে যাবে। খুব ভালো প্রশ্ন। আর নেক্সট দেখা রয়েছে এখানে ওর পরেরটা 13 দাগের প্রশ্ন। প্রাথমিকভাবে ভূমিস্তরে থাকা হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন ফোটন কণা শোষণ করে n সমান 4 শক্তিস্তরে উন্নত হলো। আচ্ছা, আগে ধরো গ্রাউন্ড লেভেলে ছিল, প্রথমে ছিল, এখন 4-এ গেছে। ফোটনটির তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্ক নির্ণয় করতে হবে। কি করবে দেখো, আমরা সেই কক্ষপথের নাম্বারের সঙ্গে এনার্জি রিলেশন জানি, ই সমান হয় -13.6/n²। তাহলে n এর মান 4 বসাবে,
4 সালে যে শক্তিটা হবে সেটা হচ্ছে E4 এর মান আসবে ধরো -13.6 বাই 4 স্কয়ার মানে 4 16। এটা যেটা আসবে এটা E4 এর মান আসবে। হ্যাঁ, তাহলে আমি কতটা শক্তি পার্থক্য পাচ্ছি সেটা দেখো তুমি। আগে ছিল E1, এখন হচ্ছে E4। তাহলে E1 এর মান কত হয়? E1 এর মান তো 13.6 হয়, মাইনাসে অবশ্যই -13.6, তাহলে মাইনাস মানে প্লাস হয়ে যাবে, প্লাস হবে এইটা 13.6 বাই 16। এটা হিসাব করে যেটা হবে ওটা শক্তি আসবে। এটা ধরো ডেল ইর মানটা আসবে, ডেল ই। আবার ডেল ই সমান হয় এইচ মিউ, এইটা ই সমান হয় এইচ মিউ। তাহলে এখান থেকে তুমি ফোটনটার তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্ক বের করতে বলছে। তাহলে এখান থেকে তুমি মিউর মান পেয়ে যাবে, মিউ সমান আসবে ডেল ই বাই এইচ, মান বসাবে হবে। আবার তুমি যদি কম্পাঙ্ক পেয়ে যাও তাহলে তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে যাবে। সেটা করে দেবে এইচসি বাই ল্যামডা হয়, ডেল ই সমান হয় এইচসি বাই ল্যামডা করলে পেয়ে যাবে। এই স্টেপগুলো একটু নিজেরা একটু কষে নাও, খুব সহজ প্রবলেম ছিল এগুলো। ওর পরে আচ্ছা, এই প্রশ্নটা তো বোধহয় আগের পেজেও ছিল। এই যে হাইড্রোজেন পরমাণুতে একটা ইলেকট্রন আছে তবু অনেকগুলো এখানেও রেখা দেখা যায়। এগুলো থিওরি প্রশ্ন, আগের পেজে বলেছি উত্তর, সেগুলো যদি না করে থাকে সে ক্লাসগুলো করে নিয়ে পেরে যাবে। কেন্দ্রকের সঙ্গে ব্যাসার্ধের ভর সংখ্যা সম্পর্ক কি? এই প্রশ্নটা বহুবার পড়তেছে নিউক্লিয়ার ফিজিক্স থেকে। হ্যাঁ, কেন্দ্রকের ব্যাসার্ধ আর সমান হয় r0 a টু দি পাওয়ার 1/3। এটা হচ্ছে ভর সংখ্যা, আরটা হচ্ছে কেন্দ্রকের ব্যাসার্ধ। বাকি এই প্রবলেমটা, আচ্ছা এই প্রবলেমটা তো আগের পেজে পড়ছিল। এখানে হচ্ছে তোমাকে যেটা করতে বলছে, একটা কেন্দ্রক দেওয়া আছে, তার কেন্দ্রকের ভর আছে 39.8, প্রোটনের ভর আছে এইটা, নিউট্রনের ভর এইটা। প্রশ্ন বলছে তাহলে এখান থেকে কেন্দ্রকের নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির মান কত হবে? আচ্ছা, বন্ধন শক্তির অঙ্ক আমি একটা একটু দেখিয়ে দিচ্ছি এই পাঁচটাতে, এই স্টেপগুলো একটু ফলো করবে, চলে আসবে। আগে তোমার এখানে কাজ হবে ভর ত্রুটি বের করা। আমরা ভর ত্রুটির সূত্র কি জানি? সে ডেল এম সমান আসতো জেড অফ এমপি। জেডটা হচ্ছে প্রোটনের সংখ্যা, এমপি হচ্ছে একটা প্রোটনের ভরটা দেওয়া আছে এখানে 1.07, তাহলে মান বসাবে। আচ্ছা, আগের সূত্রটা লিখে নিই, প্লাস এ মাইনাস জেড অফ এম এন, এইটা মাইনাস অফ নিউক্লিয়াসের ভর, এইটা হয় ভর ত্রুটির ফর্মুলা। মানটা থেকে কীভাবে বসাবে? নিউক্লিয়াসটা ছিল 20-40, তাহলে প্রোটনের সংখ্যা 20, তাহলে জেডের মান 20 বুঝবে। এমপির মান এইটা 1.007825 বসাবে। এ মাইনাস জেড মানে 40 মাইনাস 20, মানে এটার মান 20 বুঝবে, এ মাইনাস জেড 20। এম এন বলতে নিউট্রনের ভর, যেটা দেওয়া আছে 1.008665, এত এমইউ পারবে, বসিয়ে দিবে এখানে। বসে হিসাব করবে, মাইনাস করবে নিউক্লিয়াসের ভর, মানে এইটা 39.96258 এইটা বসিয়ে বিয়োগ করবে, যেটা আসবে অত ইউতে আসবে, ওটা ইন্টু 931 করবে। ওটা ইন্টু 931 করলে উত্তর আসবে অত মেগা ইলেকট্রোভোল্টে। এই স্টেপে মানগুলো বসাও, ক্যালকুলেশন করা হয়ে যাবে। আর এই প্রবলেম কিন্তু পরীক্ষাতে পড়ার চান্স প্রচুর আছে, ভালো করে প্র্যাকটিস করে যাবে অবশ্যই। ওর পরে ইলেকট্রনিক্সের প্রশ্ন আছে এখানে। পিএন সংযোগের নিঃশেষিত স্তরের উপর ডোপিংয়ের প্রভাব। ডেফিনেটলি আমরা জানি ডোপিং কমে গেলে নিঃশেষিত অঞ্চল চওড়া হয়ে যায়, ডোপিং বেড়ে গেলে এটা শুরু হয়ে যায়, এই প্রভাব পড়ে। ফটোডায়োড কি? এটি কী রূপ বায়াসে থাকে? ফটোডায়োডগুলো সব বিপরীত বায়াসে থাকে, এগুলো জানো। আর ফটোডায়োড কি, এগুলো বইতে লেখা আছে, বাকি সার্কিটও দেওয়া আছে, দেখে নিতে পারবে। পিএন সংযোগ ব্যবহার করে পূর্ণ তরঙ্গ একমুখীকরণ, একদম এইসব প্রশ্ন একদম রেগুলার পড়বে একদম। এর ইনপুট আউটপুটের ভোল্টেজ লেখচিত্র অঙ্কন করে, এগুলো আমরা অলরেডি আগেও করেছি। পূর্ণ তরঙ্গ হলে তার হচ্ছে ইনপুটের ওয়েভ ফ্রন্টটা এইভাবে হয়, আর আউটপুটটা হয়, ভালো আঁকা হচ্ছে না, তুমি ভদ্র করে আঁকবে তোমরা প্রত্যেকে, আমি জাস্ট রাফলি দেখাচ্ছি। আর আউটপুটটা হয় এরকম, এটা ইনপুট হচ্ছিল, এটা আউটপুট, ব্যাস। এই ছিল দেখো মোটামুটি 3 নম্বরের প্রশ্নগুলো। আমি মোটামুটি চেষ্টা করলাম তোমাদেরকে একটু ডিসকাস করার, এগুলো প্র্যাকটিস করলে এগুলো তোমাদের কাছে ইজি হয়ে যাওয়ার কথা। এরপর 5 নম্বরের যে প্রশ্নগুলো গ্রুপ ডিতে আছে, একদম প্রথম 15 দাগের প্রশ্ন। আচ্ছা, এই প্রবলেমটা আমি কিছু পেজ আগে একবার করছিলাম, এই যে আর সমান √অফ R1 R2, সেই দুটো রোধ থাকবে R1 R2, একবার R1কে লাগাবে একবার R2কে লাগাবে, উভয় ক্ষেত্রে একই তাপ উৎপন্ন হয়। আমি প্রসেসটা বলছিলাম সেখানে, দুটো ইকুয়েশনকে জাস্ট ইকুয়াল করে সমাধান করে দিলেই এটা চলে আসে। হ্যাঁ, এই প্রমাণ অবশ্যই বইয়েতেও করে দেওয়া আছে, একটু দেখবে এই প্রমাণগুলো পারবে, একটু দেখবে, এগুলো বইতে খুঁজে পাবে, প্রবাহ তড়িৎ থেকে আছে এগুলো। তারপর প্রতিমিত হওয়ার শর্ত, এই P/Q = R/S হয়, এগুলো জানো। তারপর
আচ্ছা, আর এখানে গাণিতিক প্রশ্ন বলতে গাণিতিক প্রশ্ন আর কোথায় আছে, এই একটা আছে এখানে বিতে পড়েছে অথবা বিতে 1.5 ভোল্ট তড়িৎচালক বল এবং 0.1 ওহম অভ্যন্তরীণ রোধের একটি কোষকে একটি রোধক এবং উপেক্ষণীয় রোধের একটি অ্যামিটারের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করা হলো। একটা রোধ আছে, একটা অ্যামিটার লাগিয়েছে, তাতে মেপে দেখছে 2 অ্যাম্পিয়ার মতো একটা কারেন্ট পাওয়া যাচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে কোষের ভেতর শক্তি উৎপাদনের হার কত হচ্ছে। আচ্ছা, তাহলে কোষের ভেতর শক্তি উৎপাদনের হার দেখো, সূত্র কী হবে, কোষের ভেতর শক্তি ইউ হয়, কোষের ভেতর শক্তির পরিমাণ হয় ই, ক্যাপিটাল ই লিখি, ই আই টি, এইটা তড়িৎচালক বল কারেন্ট ইন্টু সময়। এবার যেহেতু এখানে হার বের করতে বলছে তাহলে সময়টা 1 হয়ে যাবে, তাহলে থাকে শুধু ই ইন্টু আই। দেখো ই আর এর মান তো দেওয়া আছে, ইর মান আছে 1.5 আর আই দেওয়া আছে এখানে যে 2 অ্যাম্পিয়ার, তাহলে 1.5 ইন্টু 2 অ্যাম্পিয়ার, হ্যাঁ, তো 3 জুল পার সেকেন্ড হবে। এত হচ্ছে শক্তির হারটা হবে, এখানে হারটাই বের করতে বলছিল, এই যে উৎপাদনের হার ডেফিনেটলি 3 জুল পার সেকেন্ড হবে। আর এখানে বলছে রোধকে তাপ উৎপাদনের হার, রোধকে, আচ্ছা বাইরে যে রোদ্রা লাগানো ছিল সেখানে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে। ধরো রোদ্রার মান ছিল আর, তাহলে সেখানে তাপ বলতে হিটের ফর্মুলা হয়, আমরা ফর্মুলা জানি হয় আই স্কোয়ার আর টি, এইটা আই স্কোয়ার আর টি। আয়ের মান আছে 2 স্কোয়ার ইন্টু আর এর মান তো বলা নেই এখানে, এখানে রোধ বলা নেই, কিন্তু রোধ তুমি চাইলে একটু চেষ্টা করতে পারো। আমরা জানি ভি সমান হয় আই আর, যদি এখানে শ্রেণীতে আছে তাহলে এটার মান, আচ্ছা আর এর মান তাহলে কী আসবে, দেখো আর বলতে দুটো আর আছে, অভ্যন্তরীণ আর বহিস্থ, এইরকম। তাহলে এখান থেকে আর প্লাস আর এর মান আসবে ভি বাই আই, ভি মানে হচ্ছে তোমার 1.5 ভোল্ট ছিল, মানে এটা অ্যাকচুয়ালি ই হবে আর কি তড়িৎচালক বল, 1.5 বাই কারেন্ট হচ্ছে 2, এইটা। তাহলে ক্যাপিটাল আর এর মান আসবে 1.5 বাই 2, মানে এটা অ্যাকচুয়ালি কী হবে তোমার 1.5 বাই 2 মাইনাস স্মল আর এর মানটা দেওয়া ছিল 0.1, এটা মাইনাস 0.1, এটা কোষের যেটা আসবে এটা বহিস্থ রোধ। তো দেখো হিসাব করলে আসবে এটা 0.65 ওহম মতো কিছু। তাহলে এটা যদি বহিস্থ রোধ হয় এত কম, তাহলে এখানে মান বসালে কী আসবে 2 স্কোয়ার ইন্টু 0.65, তাহলে তো উত্তর আসবে কাছাকাছি 2.6। হ্যাঁ, এটাও তো হার বলছিল বোধ হয়, হ্যাঁ উৎপাদনের হার মানে টাইমটা 1 হয়ে যাচ্ছে, টাইমটা কোনো দরকারি নেই, লিখিনি আমি যদি এখানে এত, তাহলে জুল পার সেকেন্ড এই হারে এখানে তাপ তৈরি হচ্ছে, এই হারে কিন্তু বহিস্থ যে রোদ্রা আছে তার জন্য এই পরিমাণ তাপ তৈরি হবে। হ্যাঁ, খুব একটু অন্য ধরনের প্রবলেম ছিল অবশ্যই, তবে করতে পারলে ভালো লাগতো। ওর পর আছে, আচ্ছা এখানে বলছে দেখাও যে কোনো কোষের অভ্যন্তরীণ রোধ 0 হলে কোষের বিভব প্রভেদ আর তার তড়িৎচালক বলের সমান হবে। তো ডেফিনেটলি হবেই, তোমরা যে রিলেশান জানো, ই সমান হয় ভি প্লাস আই ইন্টু স্মল আর, তাহলে যখন স্মল আর 0 হয়ে যাবে ডেফিনেটলি ই সমান ভি আসবে, দেখাই যাচ্ছে একদম। হ্যাঁ, এটা একটু এরকম ফর্মুলা করে দেখিয়ে দিবে, একটু লিখে দিবে, হয়ে যাবে। ওর পরে দেখো 16 দাগের প্রবলেম রয়েছে, কলকাতার বিনতি কোণ 31 ডিগ্রি এন বলতে কী বোঝো। এগুলো দেখো বইতে খুব লেখা থাকে যে কলকাতায় যদি কোনো চুম্বক শলাকাকে রাখা হয় যে হচ্ছে অনুভূমিকভাবে চলনশীল ভরকেন্দ্র থেকে ঝুলে রাখা হয়, তাহলে দেখবে কলকাতাতে রাখলে তার উত্তর মেরুটা 31 ডিগ্রি ঝুঁকে থাকে, অনুভূমিক তলের সঙ্গে 31 ডিগ্রি ঝুঁকে থাকে, এই ব্যাপারগুলো হয়। তারপর অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রের সীমাবদ্ধতা লেখো, লিমিটেশান। দেখো লিমিটেশান বলতে অ্যাকচুয়ালি এই অ্যাম্পিয়ারের সূত্রগুলো অ্যাপ্লাই করা হয় শুধুমাত্র স্টেডি কারেন্টের জন্য, কনস্ট্যান্ট কারেন্টের জন্য। যদি ওগুলো স্টেডি না হয় তো ডেফিনেটলি কনস্ট্যান্ট না হলে কিন্তু অ্যাম্পিয়ারের বদ্ধপথ সব অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র ওখানে লাগানো যাবে না, এগুলো কিছু সমস্যা রয়েছে এখানে। অপশান সিতে দেখো রয়েছে এখানে কোশ্চেন সিতে 36 ওহম রোধের চলকুণ্ডলী গ্যালভানোমিটারকে 100 মিলি অ্যাম্পিয়ার প্রবাহে চালালে এতে পূর্ণ বিক্ষেপ ঘটে, একে 0 থেকে 5 ভোল্টের পাল্লায় ভোল্টমিটারে পরিণত করতে কি ব্যবস্থা নিতে হবে। আমি একটু দেখো টেকনিকটা দেখিয়ে দিচ্ছি কীভাবে একটা গ্যালভানোমিটারকে ভোল্টমিটার করবে বা তার কারেন্ট থেকে কীভাবে ক্যালকুলেশন করতে হবে। এখানে দেখো কী কী মান দেওয়া আছে,
এত ওহম রোধের গ্যালভানোমিটার, মানে জির মানটা দেওয়া আছে। গ্যালভানোমিটারের রোধ হচ্ছে 36 ওহম, আর কারেন্টটা দেওয়া আছে, ধরো আইজির মান, গ্যালভানোমিটারের কারেন্ট দেওয়া আছে 100 মিলি অ্যাম্পিয়ার। মিলি মানে 10⁻³ হয়, সেটা মান মেশানোর সময় একবারে করে দেবো। আর বাকি ভোল্টেজ বলছে 0 থেকে 5, মানে ডিভির মান হবে 5 ভোল্ট, ভোল্টেজ 5 ভোল্ট ধরো, 0 থেকে 5 যাই হোক। যেহেতু ভোল্ট মিটারে বানাতে হবে, তাহলে ভোল্ট মিটার হলে আমরা গ্যালভানোমিটারকে কীভাবে জুড়তাম, এর সঙ্গে রোধকে হচ্ছে শ্রেণীতে যোগ করতে হতো ভোল্ট মিটার বানাতে গেলে। এটা গ্যালভানোমিটার, এটা বহিস্থ রোধ, আর এখান থেকে কারেন্ট যাচ্ছে ওই আইজি, এভাবে লেখা যায়। তাহলে প্রশ্ন বলছে কী পরিমাণ রোধ যোগ, মানে এই আর এর মানটা বের করতে হবে এখানে। তাহলে ভি সমান যদি আই আর লিখি আমি কী পাবো, দেখো ভি সমান আই বলতে আইজি, আর বলতে দুটো আর আছে, গ্যালভানোমিটারের রোধ আছে প্লাস বহিস্থ রোধ আছে। এইটা এই ভির মানটা দেওয়া আছে, এই আর এর মানটা বের করতে পারছে। একে দেখো পাশে করে দিচ্ছি এখানটা, একে একটু কোশ্চেন নিলে কী আসবে, একবার লেখা যায় আইজি অফ জি প্লাস একবার লেখা যায় আইজি অফ আর। তাহলে আইজি অফ আরকে কী লেখা যায়, আর জি অফ আর সমান লেখা যাবে দেখো ভি মাইনাস আইজি অফ জি। এটা এখানে করছি কারণ আর এর মানটা বের করবো। তাহলে আর এর মান কত আসবে, দেখো আর এর মান আসবে এখানে ওটা বাই আইজি হবে, মানে একটা আসবে ভি বাই আইজি, আইজি কেটে হবে মাইনাস জি। এটাতে মান মশালি হবে। ভির মান দেখো দেওয়া আছে 5, কারেন্টটা দেওয়া আছে 100 মিলি অ্যাম্পিয়ার, মানে 100 × 10⁻³ এটা বসবে, মাইনাস জি বলতে গ্যালভানোমিটারের 36 ওহম। এটা হিসাব করবে, দেখবে উত্তর আসবে 14 ওহম, একদম 14 ওহম উত্তর আসবে। এটাই হবে যে 14 ওহম রোধ একটা যোগ করতে হবে, ওটাকে 0 থেকে 5 পার্লার একটা ভোল্টমিটারে পরিণত করতে গেলে। খুব ভালো প্রশ্ন এগুলো, এই স্টেপগুলো একদম ভালো করে মনে রাখবে, ভুলবে না। এরকম টাইপের প্রবলেম কিন্তু পরীক্ষাতে বিগত বছরেও আসতেও পারে, এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়। ওর পরে অথবা যে প্রবলেমটা রয়েছে, পৃথিবীর কোন স্থানে ভরকেন্দ্র থেকে ঝোলানো একটি দণ্ডচুম্বক অনুভূমিক থাকে, ডেফিনেটলি অনুভূমিক থাকে নিরক্ষরেখায়। তারপর যত তুমি মেরুর দিকে নিয়ে যাও তত ঝুঁকতে থাকে, উত্তর নিরক্ষরেখা হবে। ওর পর বিয়ের যে প্রশ্নটা আছে, পৃথিবীর চৌম্বক প্রাবল্যের মান 0.4 টেসলা, কোন স্থানে, কোনো এক স্থানের বিনতি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি হলে ওই স্থানের ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ কত হবে। আচ্ছা, অনুভূমিক উপাংশ দুরকম উপাংশ, অনুভূমিক আর উলম্ব। অনুভূমিক উপাংশের সূত্র কী হয়, আগের দিন করছিলাম এগুলো, বিএইচ সমান হয় বি কস থিটা, এটা হয় বিএইচটা হয় বি কস থিটা, আর বিভিটা হয় বি সাইন থিটা। এখানে এর মান বসালেই হবে। বির মান দেওয়া আছে তোমার 0.4 টেসলা, আর এখানে অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30, মানে cos 30 মানে √3/2 হিসাব করবে, উত্তর যেটা হবে অত টেসলায় উত্তর আসবে। শীতে রয়েছে চৌম্বক ক্ষেত্রে অবস্থিত একটি তড়িৎগ্রস্ত কণার উপর কোন কোন ক্ষেত্রে ক্রিয়াশীল বল শূন্য হবে। অনেক কারণে হতে পারে, তুমি বলের রাশিমালাই দেখো বুঝতে পারবে। এখানে লিখে দিচ্ছি দেখো, এফ সমান আমরা জানি হয় বি কিউ ভি সাইন থিটা। এতগুলো টার্মের জন্য শূন্য হতে পারে, একটা তো যে কোনো চৌম্বক ক্ষেত্রই নেই না, এখানে চৌম্বক ক্ষেত্রের মধ্যে বলতে চৌম্বক ক্ষেত্র আছে, ঠিক আছে ছাড়ো। যদি আধানটা নিস্তড়িত হয়, কিউ না থাকে, তাহলে কোনো বল কাজ করবে না। যদি আধান যদি স্থির থাকে, ভি যদি শূন্য হয় তাহলেও হবে না। আর যদি থিটার মানও শূন্য হয়, ধরো চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে যাচ্ছে, দেন তখনও কিন্তু কোনো বল কাজ করবে না। তাহলে এতগুলো কারণ হতে পারে বল না কাজ করা। একটু উল্লেখ করে দেবে, 2 নম্বর দিচ্ছে ওই জন্য, ভালো করে বোঝার জন্য। একদম লাস্ট লং প্রশ্ন রয়েছে এখানে 17 দাগের, ব্যতিচারে শক্তি সংরক্ষণ নীতি পালিত হয় ব্যাখ্যা করো। এটা থিওরি প্রশ্ন, ব্যতিচারে ঠিক পরে দেখবে ওখানে দেওয়া আছে যে শক্তি সংরক্ষণ নীতি ওখানে মেনটেন হয়, সেটা খুব ভালো করে বোঝানো আছে, পারবে। আশা করছি এগুলো বইতে খুঁজে পেতে পারবে। বিতে আছে হাইগেন্সের নীতির সাহায্যে স্নেলের সূত্র প্রতিষ্ঠা করে, এটা তো খুব গুরুত্বপূর্ণ। হাইগেন্সের নীতির সাহায্যে প্রতিসরণের সূত্র বা স্নেলের সূত্র এবারে পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ থিওরি পার্ট, ভালো করে প্র্যাকটিস করবে। শীতে রয়েছে ফ্রনহোফার অপবর্তন একক রেখা ছিদ্রে পরীক্ষার পর্দা ও ছিদ্রের দূরত্বকে দ্বিগুণ করা হলে কেন্দ্রীয় উজ্জ্বল পটির কৌণিক বেধের কী পরিবর্তন হবে। দেখো কৌণিক বেধের রাশিমালা দেখো, তাহলে তুমি কেন্দ্রীয় পটির সে বিটার মান হয়, বিটা 0 যাই হোক, 2 λ/d/a। এখানে কাকে দ্বিগুণ করবে বলছে, পর্দা থেকে ছিদ্রের দূরত্ব, মানে ক্যাপিটাল ডিকে ডবল করে দেওয়া, মানে বিটাটাই ডবল হয়ে যাবে। তাহলে ডেফিনেটলি এই যে কৌণিক বেদ আছে, বেদটাই আলটিমেট ডবল হয়ে যাবে। খুব ভালো প্রশ্ন ছিল। এই মোটামুটি দেখো আমরা শেষ করলাম তোমাদের এবিটিএ পেজের তার 9 নম্বর পেজটা সলিউশন।
মোটামুটি চেষ্টা করলাম যেগুলো গাণিতিক প্রশ্ন সেগুলোর উপর জোর দিয়ে প্রশ্নগুলো ডিসকাস করে দেওয়ার। আশা করছি এই ধরনের ক্লাস আমাদের খুব হেল্প করবে প্র্যাকটিসের জন্য। আর নেক্সট আমরা এবিটির পেজগুলো আনতে থাকবো আর ডব্লিউবিএইচও করবো। তো ডেফিনেটলি আমাদের সঙ্গে থেকো, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে প্রেস করে রাখো, তোমাদের প্রত্যেকটা বন্ধুর সঙ্গে শেয়ার করো আর বাড়িতে ভালোভাবে পড়াশোনা করতে থাকো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।